যারাই মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করুক আমাদের মহান জুলাই বিপ্লব করেছে তরুণেরা, জুলাই বিপ্লব করেছে আনাসের মতো স্কুলের ছেলে, যে তার মায়ের কাছে চিঠি লিখে চলে গেছে বাংলাদেশকে স্বাধীন করতে, বাংলাদেশকে ভারতীয় হেজেমনি মুক্ত করতে এবং বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে চলে গেছে। মুজিব 72 সালে দেশে এসে 30 লাখ নিহত বলার পর একটা সরকারি উদ্যোগ নিয়েছিলেন নিহতদের আসল সংখ্যা বের করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেশের তৎকালীন পুলিশের ইন্সপেক্টর জেনারেলকে দায়িত্ব দেওয়া হয় যে প্রত্যেক থানায় পুলিশের মাধ্যমে একটা রিপোর্ট পাঠাইতে। ওই থানায় 9 মাসে পাকিস্তান আর্মির হাতে নিহত মানুষের সংখ্যা কত এবং সেগুলো যোগ করে কত আসে। মুজিব সেই রিপোর্ট আসলে সংখ্যা দেখে স্বাভাবিকভাবেই সেটাকে ধামাচাপা দেয়। বিল রামন্ড একদম সরকারের ভেতরের থেকে সেই রিপোর্ট দেখে সেটা সংখ্যা প্রকাশ করে। সংখ্যাটা কত? কত সংখ্যাটা? আসল সংখ্যা শুনলে ভিমরি খাইবেন না, চেয়ার থেকে পড়ে যাবেন এক্ষুনি। কত? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000? না, কোনোটাই না। 2,000। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2,000। এই রিপোর্টটা এখনো আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি ধরি 10,000 লোক ছিল যোদ্ধা। তাহলে 10,000 হলে 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়। তাহলে 30 লক্ষ মারা যাবে কোথেকে আমাকে বলেন? জনগণ নারী কি এতগুলি মারা হয় নাই? 30 লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি? 30 লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার। হয়তো 10,000 হতে পারে, 15,000 হতে পারে, 20,000 হতে পারে, কিন্তু 30 লক্ষ তো হতে পারে না। 30 লাখ শহীদ এক রাতের ব্যবধানে হয়ে গেল 2,000। দর্শক, একটা জাতীয় সুখবর। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে। জামায়াতকে বলবো, চরমনাইকে বলবো, হেফাজতকে বলবো, বা বাকি দলের যারা ইসলাম বিশ্বাসী তাদের বলবো, দেশের মানুষকে কালচারাল বিপ্লবে বা কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আগে নিজেদের সচিত্র অবস্থানটা নির্ণয় করেন। কারণ 54 বছর ধরে আলেম ওলামাকে রাজাকার বলা হয়েছে। এটা যে মিথ্যা, এটা প্রমাণে কাজ করে না, কিন্তু বক্তব্য দিয়ে না, এটার জন্য অনেক কাজ করতে হবে। দ্বিতীয়, ঐক্যবদ্ধ থাকার জন্য ছোট ছোট স্বার্থ ত্যাগ করার অভ্যাস তৈরি করেন। প্রথম দায়িত্ব, আলেমরা ঐক্যবদ্ধ না হলে বা আলেমরা বিভাজিত হলে মুসলিমরা যে ক্ষতিগ্রস্ত হয় আর তার জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে, আর তার জন্য যেন দোজখে যেতে হবে, এই মেসেজটাকে কি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। যদি যুদ্ধের সংখ্যা 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে করতে জনগণ নারী কিন্তু এতগুলি মারা হয় নাই। কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে, সিনেমা দেখেছে, হিন্দি ফিল্ম দেখেছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম 10,000 লোক ছিল যোদ্ধা। 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়। তাহলে 30 লক্ষ মারা যাবে কোথেকে আমাকে বলেন? আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হতে পারে, 10,000 হতে পারে। শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায়? ব্রিটেনে গেল, ইউকেতে, লন্ডনে গেল। লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম বিবিসির, ওনার সাথে তার প্রথম দেখা হয়। তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে, সিরাজ, সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন? বলছে, তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে। বলে, বঙ্গবন্ধু, আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? বল, তাই নাকি? কখন হয়েছে বলো তো? সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল, এখানে কি কি হয়েছে বলো? বলছে, শুনেছি 3 লাখের মতো লোক শহীদ হয়েছে। তো 3 লাখকে উনি ইংরেজিতে 3 মিলিয়ন বলে ফেলছিলেন। এটাই সিরাজুল ইসলামের বইতে লেখা আছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম খুব বেশি ধরি 10,000 লোক ছিল,
যোদ্ধা। তাহলে 10,000 হলে 111টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়। তাহলে 30 লক্ষ মারা যাবে কোথেকে আমাকে বলেন? যদি যুদ্ধের সংখ্যা 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে কোথেকে? জনগণ নারী কিন্তু এতগুলি মারা হয় নাই। আপনার তথ্য তো আছে, তথ্য ছাড়া তো না। 30 লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি? 30 লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার। হয়তো 10,000 হইতে পারে, 15,000 হইতে পারে, 20,000 হইতে পারে, কিন্তু 30 লক্ষ তো হইতে পারে না। 30 লক্ষ লোক শহীদ হয় না, এটার আসলে যুক্তি কি? হয় না পেছনে গল্প। আপনাকে তো যুক্তি তো দিলাম, আপনাকে আর কিভাবে বলবো? যুদ্ধের সংখ্যা ছিল 1,20,000-এর বেশি না, 1,10,000-এর বেশি না। তাহলে এত লোক মারা যাবে কোথেকে যুদ্ধে? আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হইতে পারে, 10,000 হইতে পারে, লক্ষ লক্ষ লোককে তো হত্যা করে নাই। এটা হলো ভারতের বয়ান, শেখ মুজিবের বয়ান, শেখ হাসিনার বয়ান, বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য। কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো। ভারতের কারা আজকে লাভবান? হাসিনার আমলে কারা লাভবান হয়েছে? ভারত লাভবান হয়েছে। বাংলাদেশকে বিক্রি করে খেয়েছে, বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় নাই। স্যার, এই 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন, এর মধ্যে কোন রাষ্ট্রনায়ক বা কোন সংগঠন কি উদ্যোগ নেয় নাই যে আসলে সুনির্দিষ্ট 64 জেলার 56,000 বর্গ মাইলে যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, কতজন লোক মারা গেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বা ভারত বা পাকিস্তান কত কি চুরি করে নিয়ে গেছে, এটা নিয়ে কি কোনো অনুসন্ধান হয়? অবশ্যই আছে, না থাকবে না কেন? সরকারের কাছে আছে। আমার মনে হয় এখন বাংলাদেশের সমস্যা অন্যগুলি। আপনি 1971-এ চিপে ফেলে ইকুর মতো কোনো লাভ হবে না। এখন জাতির সামনে যে সমস্যাগুলি আছে, এটাতে কিভাবে উত্তরণ হবেন, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। তারপর একটা প্রশ্ন হচ্ছে যে, মানলাম যে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত, আমরা ওটা জানতে চাই না, অসুবিধা নাই, কিন্তু বর্তমানে মুক্তিযুদ্ধ নিয়ে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা হচ্ছে। ওটা হবে না কেন? হাসিনা কি করেছে? তাদের দলে যারা 5 বছরের ছেলে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা রিফিউজি ক্যাম্পে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা আমেরিকাতে ছিল তারাও মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ মানে কি? যারা অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই মুক্তিযুদ্ধ। ওই রকম মুক্তিযুদ্ধ যদি হয়, বাংলাদেশে যখন 9 কোটি লোক ভিতরে কষ্ট করেছে তারাও তো মুক্তিযুদ্ধ। আপনি যদি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ হতে পারেন, তাহলে আরেকজন লোক যশোরে বসে যে কষ্টের জীবন যাপন করেছে, লন্ডনে তার কোনো কষ্ট হয় নাই, আমেরিকাতে তার কোনো কষ্ট হয় নাই, বা অন্য দেশে যারা ছিল তাদের কোনো কষ্ট হয় নাই। কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা তো বিভিন্ন সময় পাকিস্তানিদের হাতে নিগৃহীত হয়েছে। সুতরাং তাদেরকেও মুক্তিযুদ্ধ বলতে হবে। মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে। যারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে, অথবা মুক্তিযুদ্ধদের সাথে থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এছাড়া তো বাকিরা মুক্তিযুদ্ধ না। আপনি তাদেরকে সহযোগী বলতে পারেন, বাট দে আর নট ফ্রিডম ফাইটার্স। হাসিনা তো সবগুলো একাকার করে দিয়েছে, তার দলের লোকজনকে বাধা দেওয়ার জন্য এটা ঠিক করেছে। আমি তো মুক্তিযুদ্ধ মন্ত্রী যে আছে তাকে অনুরোধ করেছি, আপনি এগুলো সব কাটশিট করেন, কাটশিট করে 30-40 হাজারের মধ্যে নিয়ে আসেন। জাতির সম্পদ এভাবে নষ্ট করা ঠিক হবে না। গরিব মানুষেরা খাইতে পায় না, আর শেখ মুজিবের সন্তানেরা মুক্তিযুদ্ধ পাতা পাবে, এটা তো ঠিক না। আমার প্রশ্ন যদি ভুল হয় আমি ক্ষমা চেয়ে নিব বা ক্ষমা চাচ্ছি। সেটা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার দল বলা হয় আওয়ামী লীগকে। তারা দাবি করছে তারা স্বাধীন করছে দেশ, শেখ হাসিনা বাপের দেশ তারা বলছেন, বা আওয়ামী দোষরা বলে যে আওয়ামী লীগকে স্বাধীন করছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে, এই আওয়ামী লীগের খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ নাই কেন? এটা তো উত্তর আপনি দিয়ে দিয়েছেন, আমি আবার উত্তর দেবো কেন? আপনি তো বললেন যে যদি যুদ্ধ করতো তাদের মধ্যে খেতাব প্রাপ্ত থাকতো। খেতাব প্রাপ্ত কেউ নাই তো। এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নেই। তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে, সিনেমা দেখেছে, হিন্দি ফিল্ম দেখেছে, আমোদ ফুর্তি করেছে। তারা তো যুদ্ধে অংশগ্রহণ করে নেই। তারা তো রয়ের প্ররোচনায় কিভাবে বাংলাদেশে ফিরে আসে, রক্ষী বাহিনী করবে, মুজিব বাহিনী করবে, এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। রাশিয়াকে তারা ফলো করছিল, কিভাবে ক্ষমতায় দীর্ঘায়িত হবে, কিভাবে ক্ষমতায় টিকে থাকবে, এই পরিকল্পনা তারা করছিল। এবং তারা এসে এটা বাস্তবায়ন করছে। মুজিব বাহিনী সৃষ্টি করেছিল, রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল।
আর্মির কোনো প্রাধান্য ছিল না, রক্ষী বাহিনী ছিল 1 নম্বর বাহিনী, তাদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া হতো। আর্মির অনেক অফিসারকে, অনেক অন্যান্য পদবীর লোকদেরকে রাস্তাঘাটে রক্ষী বাহিনী অত্যাচার করেছে, পিটিয়েছে। অনেক ঘটনা এরকম আছে, যার কারণে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় বাংলাদেশ সেনাবাহিনী উল্লাস করেছে। উল্লাস করার পিছনে একটাই কারণ, শেখ মুজিব আমোদ ফুর্তি করেছে, ভারতের দালাল হিসেবে কাজ করেছে, বাংলাদেশের জনগণের পক্ষে কোনো কাজ করে নাই। কারণ তার তো প্রসব বেদনা ছিল না, আমাদের তো প্রসব বেদনা ছিল। 9 মাস আমরা যুদ্ধ করেছি, কষ্টটা কি জিনিস, অস্ত্রের মুখে যাওয়া, গুলির মুখে যাওয়া, এটা কি কষ্ট, এটা তো শেখ মুজিব বুঝে নাই। সে তো পাকিস্তানের আতিথেয়তা গ্রহণ করে ওখানে মুরগি আর ছাগলের মাংস খেয়েছে। আর হাসিনা, তার যে প্রসব হয়েছে সেটা তো সেনানিবাসে হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যে তার ছেলে, তাকে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর হসপিটালে, ওখানেই তো তার বড় ছেলে জয়ের জন্ম হয়, এবং পাকিস্তানের কাছ থেকে ভাতা পাইতো। আমি একাধিকবার আপনাকেও বলেছি, সবাইকে বলেছি। সুতরাং তারা পাকিস্তানের গালি দেবে, তাদের মুখে এটা মানায় না, কারণ তাদের ভরণ পোষণ করেছিল পাকিস্তানিরা। তার ছেলে হয়েছে পাকিস্তানের সামরিক হসপিটালে। এটা হলো ভারতের বয়ান, তিনি ভারতের দালাল হিসেবে কাজ করেছেন। তাকে ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত করে বাংলাদেশে প্রেরণ করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শাহাদত বরণ করেন, হাসিনা ধরা পড়েছিল কোথায়, আখাউড়া বর্ডারে, সাজদা চৌধুরী সহ 2 জন পলাই যাচ্ছিল ভারতে। তুমি যদি হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে না থাকো তাহলে তুমি ভারতে পলাই যাচ্ছিল কেন? সাজদা চৌধুরী সহ আখাউড়া বর্ডারে ধরা পড়ে এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল, শেখ মুজিবের প্রতি শ্রদ্ধাশীল ছিল, যার কারণে হাসিনার বিরুদ্ধে কোনো পরবর্তী পর্যায়ে কোনো প্রশ্ন করা হয় বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা, অনেকেই চায়, হ্যাঁ অনেকে চায়, ওয়াজ শুনবে, রাত ভর ওয়াজ শুনবে, কিন্তু ভোটটা দিবেন নৌকা মার্কায় আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ অজস্র মানুষকে খুন করছে, যে আওয়ামী লীগ আলিম ওলামাদেরকে জেলে ঢুকিয়েছে, কিন্তু দেখেন রাত ভরে ওয়াজ শুনে ভোট দেয় নৌকা মার্কায়। বাংলাদেশের এই ধর্মপ্রাণ মুসলমানদের চরিত্র হলো এইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি, রাজপথে নেমে ভাঙচুর শুরু করবে, মিছিল করবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কটূক্তির চেয়ে বড় জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ ফলো করার জন্য যাদেরকে মনোনীত করতে হবে তাদের কি করে না। এটা হলো আমাদের মুসলমানদের চরিত্র। আবার দেখেন হরহামেশা আমাদের রাজনৈতিক দলগুলো বলে ইসলামের রাজনীতির সুযোগ নেই, কোরআনের রাজনীতি নেই, এটা নেই সেটা নেই। যারা জীবনে কোরআনের একটা পৃষ্ঠা উল্টে না তারা কোরআনের তর্জমা করছে। এটা হলো আমাদের দেশ। এখন বাংলাদেশের সামনে ইসলামী সরকার নাকি তথাকথিত বা প্রগতিশীল সরকার। বাংলাদেশের মানুষ নামাজ পড়বে, রোজা রাখবে, সব করবে, কিন্তু ভোটের ক্ষেত্রে ইসলামী সরকার চায় না। কেন চায় না আমি জানি না, কিন্তু ইদানিং অনেকে চায়। যদি চাইতো 54 বছর ধরে বাংলাদেশ একটা ভালো শাসক পেত। ইসলামী শাসক আমার কাছে খুব জরুরি না, একজন ভালো সৎ শাসক জরুরি। ধরেন একটা এক্সাম্পল দেই, 71-এ রাজাকার কি আলেমরা ছিলেন? আপনারা নিজেরা প্রশ্ন করেন, বা যারা বেঁচে আছেন 71-এ, আমি আমার বাবার থেকে শুনেছি, আমার যারা বাবা চাচাদের কাছ থেকে শুনেছি, রাজাকার ছিলেন কারা? রাজাকার ছিলেন 47 একটা গ্রুপ, যারা আজকে আওয়ামী লীগের বড় বড় নেতা তারাও রাজাকার ছিলেন, অনেক দলই রাজাকার ছিলেন, কিন্তু আলেমরা রাজাকার ছিলেন না। অধিকাংশ আলেমরা রাজাকার ছিলেন না, তারা যুদ্ধ করুক আর না করুক রাজাকার ছিলেন না, বা স্বাধীনতার বিপক্ষে ছিলেন না, বরং আলেমরা পাকিস্তানি সেনাদের হাত থেকে হিন্দুদের অনেকদের বাঁচাতেন। কারণ পাকিস্তানিরা কোনো বাড়িতে আক্রমণ করতে গেলে একজন আলেম সামনে আসলে তাকে জিজ্ঞেস করতেন হিন্দু আছে, কাপড় উঠে দেখতেন, এটা সেটা, এই আলেমরা তাদের রক্ষা করতেন। আমার দাদার কথা, তারা আমাদের বাড়ির আশপাশটা পুরোটাই হিন্দু বাড়ি, পুরোটাই হিন্দু বাড়ি। সকল হিন্দুদের, আমার দাদা একটা দোতলা বাড়ি ছিল, সবাইকে এনে আমাদের বাসায় রাখতেন, মানে আমাদের বাড়িতে। আমার তখন জন্ম হয়নি, এটা আমার কাছ থেকে, আবার কাছ থেকে শুনেছি। আমার দাদা বাঁচিয়েছেন তাদের। স্বাধীনতার পর থেকে আমরা কি দেখেছি? যত মুক্তিযুদ্ধের স্টোরি, নাটক, সিনেমা, রাজাকার মানি হলো দাড়ি, টুপি। এই যে কালচারাল ফ্যাসিজম, এটা 71 থেকে ইসলামের বিরুদ্ধে করা হয়েছে, এটা 71 রাজাকারের বিরুদ্ধে না, এটা হয়েছে যে বাংলাদেশে কোনোভাবেই যেন ইসলাম জাগতে না পারে। তাই এই 71-কে সামনে রেখে যত রকম ভিলেন চরিত্র, খারাপ চরিত্র হুজুরদের বানানো হয়েছে। আর একটা প্রজন্ম আলেম ওলামাদের বিরুদ্ধে একটা ঘৃণা নিয়ে বড় হয়েছে যে আলেমেরা বোধহয় রাজাকার, আলেমরা বোধহয় খারাপ, ধর্ষক, খুনি, এরকমই হয়। আসলে কি তাই? আজকের প্রজন্ম দেখছেন আলেমরা কি আসলে খারাপ না ভালো? একজন আলেম আর একজন আলেম ছাড়া মানুষ, এই দুজন মানুষের চরিত্র তো আপনারা নিজ চোখে দেখেন, কিন্তু নাটক সিনেমা কি দেখায়? 71 থেকে এই কালচারাল ফ্যাসিজম আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের মুসলিমদের, ইসলামী দলগুলোকে, আলেমদেরকে একটা জাতির কাছে, প্রজন্মের কাছে হিরো থেকে ভিলেন বানিয়ে ফেলেছে। তো এখন যারা ইসলামী রাজনীতি করেন বা যারা ইসলামকে ক্ষমতায় আনতে চান, তাদের কালচারাল ফাইটটা করতে হবে। কারণ কি, এটা যদি করতে না পারেন, এটা শুধু আমাদের এই দেশে এরকম না, এই কালচারাল বিপ্লবটা পুরো পৃথিবীতে হয়েছে। ইসলামোফোবিয়া, এটা কি 9/11-এর পরই হয়েছে? আপনি দেখেন
পৃথিবীর প্রতিটা দেশে ইসলামোফোবিয়া তৈরি করা হয়। কারা তৈরি করে? শুধু খ্রিস্টানরা, ইহুদিরা। বাংলাদেশে ইসলামোফোবিয়া নেই। হাসিনা গত 16 বছর ধরে জঙ্গি প্রমাণ করছে কাদেরকে? আলেমদেরকে, ইসলামী ব্যক্তিদের, এবং সেটা দিয়ে পশ্চিমাদের ম্যানেজ করে সে অবৈধ ক্ষমতা থাকার চেষ্টা করেছে। তার মানে আমরা মুসলমানরা আমাদের অবৈধ ক্ষমতার জন্য আমরা ইসলামোফোবিয়া তৈরি করছি না? পৃথিবীর প্রতিটি দেশে দেখেন ইসলামোফোবিয়া আছে। প্রশ্ন হলো, জামাত, চরমনাই, হেফাজত এরা ক্ষমতা আসতে পারবে? না, পারবে না। কেন পারবে না? এরা নিজেদের মধ্যেই ঐক্য নেই। ওই যে বললাম, তৈমুল্লং আক্রমণ করছে অটোমান এম্পায়ারকে, কিন্তু তারা যদি ওই সময় 3টা রাজ্য সালতানাত, সেটা ধরেন মুঘল, অটোমান, সাফাবি, তারা এক হয়ে যেত, তাহলে কি হতো? পুরো পৃথিবী তাদের দখল হতো। কারণ পুরো পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল এই 3টি। তারা এক হতে পারে না। আমি সেটাই বললাম যে আজকে চরমনাই, হেফাজত, জামাত এক হতে পারবে না। অমুক নিজেকে বড় মনে করে, তমুক নিজেকে বড় মনে করে। ওদের কাছে হযরত ওমরের গল্পগুলো নেই, ইতিহাসগুলো নেই। ওরা হয়তো পরে ভুলে যায়, অথবা এগুলো মানে পড়ছে ইতিহাস বলার জন্য, মঞ্চে ওয়াজ করার জন্য, কিন্তু বাস্তব জীবনে তারা অনুসরণ করে না। কালচারাল বিপ্লবের জন্য অনেক বড় ফাইট করতে হবে আমাদের। তারপর আমাদেরকে মনে রাখতে হবে যে ন্যারেটিভ বাংলাদেশের তরুণ সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, ইসলামোফোবিয়া ছড়ানো হয়েছে, এর বিরুদ্ধে আমাদেরকে যথেষ্ট বড় শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে। আমাদেরকে আগে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। আপনি যদি ঐক্যবদ্ধ হন, ছোট ছোট স্বার্থকে জলাঞ্জলি দিতে পারেন, মনে রাখবেন আপনি দুর্বল হবেন না, আপনি সফল হবেন। কিন্তু মোসাদ, আদার্স ইন্টেলিজেন্স গুলো সবসময় কাজ করবে কি? এই ইসলামী দলগুলোর মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে তাদের একে অপরের মধ্যে কাদা ছোড়াছড়ি করিয়ে বিরোধ লাগিয়ে দেবে। যেমন কালকে কালের কণ্ঠ, জামাত 50টি আসন চায় বিএনপির কাছ থেকে। এইটা এখন হেফাজত আর চরমনাই যদি দেখে, আই হায় 50টা আসন চেয়ে ওরা তাপস করে ফেলছে, তাহলে আমাদের কি হবে? এটা হলো ওই খেলা। খেলাটা কি? জামাত একটি আসনও চায়নি, কিন্তু জামাতের নামে নিউজটা তারা পরিকল্পিত করিয়েছে কেন? যাতে তার কোয়ালিশনের বাকিরা জামাতকে অবিশ্বাস করে। এখন চরমনাই যদি এটুকু বোঝে না জামাত এরকম দল না, কি বলে হেফাজত যদি বলে যে না এরা এরকম না, ওদের এই মিথ্যাচার আমরা কান দেবো না, তাহলে এরকম নিউজ বন্ধ হয়ে যাবে। যখন দেখবে কি লাভ তো নয়, কিন্তু যখন ওরা লাভ পেয়ে যাবে, কিন্তু আমি তো মিথ্যা দিয়ে ওদেরকে বিভাজিত করে ফেলেছি, ওরাই কাজ আরো করবে। তাই আমি বলছি যে বাংলাদেশে ইসলামী শাসন দরকার, কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন আসবে না। ওই যে বলবেন পশ্চিমারা চায় না বলে এই না, পশ্চিমারা চায় না যদি হয়, পশ্চিমারা না চাইলে যদি না হয়, তাহলে আফগানিস্তানে আসলো কি করে? আফগানিস্তানের বর্তমান শাসক যারা তালেবান রয়েছে, তারা তালেবানের বিগত 30-40 বছরের শাসন আমলের সবচেয়ে বেস্ট সময় পার করছে, এখন আফগানের মানুষরাও পার করছে। তো আফগান পুরো আমেরিকার নেটোর বিরুদ্ধে লড়াই করে টিকে থাকতে পেরেছে না। এখন সমস্ত দেশ আফগানে আসতে চায়, চীন আসতে চায়, রাশিয়া আসতে চায়, আমেরিকা আসতে চায়, সবাই তাদের কাছে ধর্ণা দিচ্ছে। কারণ কি? কারণটা হলো কি জানেন? আমাকে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে। জামাতকে বলবো, চরমনাইকে বলবো, হেফাজতকে বলবো, বা বাকি দলের যারা ইসলাম বিশ্বাসী তাদের বলবো, দেশের মানুষকে কালচারাল বিপ্লবে বা কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আগে নিজেদের সচিত্র অবস্থানটা নির্ণয় করেন। কারণ 54 বছর ধরে আলেম ওলামাকে রাজাকার বলা হয়েছে। এটা যে মিথ্যা, এটা প্রমাণে কাজ করে না, শুধু বক্তব্য দিয়ে না, এটার জন্য অনেক কাজ করতে হবে আপনাদের। দ্বিতীয়, ঐক্যবদ্ধ থাকার জন্য ছোট ছোট স্বার্থ ত্যাগ করার অভ্যাস তৈরি করেন। প্রথম দায়িত্ব, আলেমরা ঐক্যবদ্ধ না হলে বা আলেমরা বিভাজিত হলে মুসলিমরা যে ক্ষতিগ্রস্ত হয় আর তার জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে, আর তার জন্য যেন দোজখে যেতে হবে, এই মেসেজটাকে ক্লিয়ার করেন। কারণ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারাও মুসলমানরাই রাজনীতি করে। তারাই তো বুঝতে হবে যে আরে আমি যে রাজনীতি করি এটা তো মানুষ মতবাদী রাজনীতি, কালকে আমার মৃত্যুর পরে আমি আল্লাহকে কি জবাব দিব? এই মেসেজটা কি তাদের কাছে যায়? জামাত মনে করে তারাই বেঁচে যাবে, চরমনাই মনে করে তারাই বেঁচে যাবে। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।